প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন মন্ডল, সহকারী শিক্ষক, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল BNIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 2 স্বাধীন বাংলাদেশে আলোচ্য বিষয় হিসাবে একটি বিষয় আমি নির্ধারণ করেছি, সেটি হচ্ছে 1972 সালের সংবিধান। প্রিয় শিক্ষার্থী, 1972 সালের সংবিধান আলোচনা করতে যে আমার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এক হচ্ছে সংবিধান কি, বিধান কি, সংবিধানের লক্ষ্য, মূল লক্ষ্য 3 হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এই 3টি বিষয় আমরা জানতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি যে আজকে যে 1972 সালের সংবিধান প্রণয়নের পটভূমি, সেই পটভূমি আলোচনা করতে গিয়ে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সংবিধান কি এবং সংবিধানের মূল লক্ষ্য আর সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। তাহলে শুরুতে আমরা বলতে পারি সংবিধান কি। অর্থাৎ সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটি দলিল, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যে ধরনের নীতিমালা প্রণয়ন করতে হয় সেই নীতিমালা কে আমরা বলি সংবিধান। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে নিয়ম বা নীতিমালা রয়েছে এই সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে সংবিধান প্রণয়নের উদ্দেশ্য। তাহলে আমরা যে সংবিধানটা প্রণয়ন করব সেই সংবিধানটি কেন আমাদের প্রয়োজন, তা উদ্দেশ্যটা কি প্রণয়নের। তাহলে অর্থাৎ জাতির আশা আকাঙ্ক্ষা বা জাতির সর্বোচ্চ কল্যাণের জন্য যে আমরা সংবিধান প্রণয়ন করে থাকি, এই সংবিধান প্রণয়নের এটাই হচ্ছে উদ্দেশ্য। এরপরে আছে সংবিধানের বিভিন্ন দিক। অর্থাৎ সংবিধানের যে বিভিন্ন দিক রয়েছে, কয়েকটি দিক রয়েছে। যা 1972 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা গ্রহণ করে, তখন সংবিধানের প্রণয়নের জন্য যে একটি অধ্যাদেশ জারি করে অস্থায়ী সরকার, সেই অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশের সমগ্র বা বাংলাদেশে যে আদেশটি বলবৎ থাকবে সেই অনুযায়ী সরকার গঠন করা হবে। মন্ত্রী পরিষদ শাসিত এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রধান হবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। এইভাবে এই দিকগুলো আলোচনা করা হয়েছে। এরপরে আছে আমাদের সংবিধান প্রণয়নের মূল লক্ষ্য। অর্থাৎ আমাদের সংবিধান প্রণয়নের মূল লক্ষ্য কি, সেই মূল লক্ষ্যটা হচ্ছে বঙ্গবন্ধু 1972 সালে যখন ক্ষমতা গ্রহণ করে, তখন তিনি জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে 1970 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রাদেশিক ও জাতীয় পর্যায়ে নির্বাচন, সেই নির্বাচনে যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছে তাদের নিয়ে একটি সংবিধান প্রণয়নের একটি কমিটি গঠন করা তার মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য ছিল। সেই ক্ষেত্রে তারা এই কমিটি গঠন করেছিল। এরপরে সংবিধান প্রণয়নের কমিটি। অর্থাৎ সংবিধান প্রণয়নের যে 72 সালে 11 এপ্রিল সংবিধান প্রণয়ন করার কার্যক্রম শুরু হয়, সেই কমিটির 34 জন সদস্য ছিল। সেই সদস্যের প্রধান ছিল ডক্টর কামাল হোসেন এবং এখানে একজন মহিলা সদস্য ছিল। এই কমিটি তারা দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম করে একটি সংবিধান প্রণয়ন করেছে। এরপরে কমিটির সদস্য, অর্থাৎ কমিটির যে সদস্য সংখ্যা 34 জন ছিল, তার মধ্যে একজন মহিলা, আগেই বললাম একজন মহিলা সদস্য ছিল। আর নেফ মুজাফফর দলের সুরঞ্জিত সেনগুপ্ত, যা পরবর্তী সে আওয়ামী লীগের একজন সদস্য দলের নেতা ছিলেন, তিনি এই কমিটির সদস্য ছিলেন। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা জানবো সংবিধান কার্যকর। অর্থাৎ 72 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়, যে 11 এপ্রিল কার্যক্রম শুরু হয় এবং খসড়া সংবিধান তৈরি করার পরে 4 নভেম্বর এটা গণপরিষদে কার্যকরের যা উপস্থাপন করা হয়, তারপরে সেই সংবিধানটি কার্যকরের ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ সংবিধান কার্যকর পরবর্তীতে সংবিধান যে কার্যকর হয় 1972 সালে স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বরে যে স্বাধীনতা দিবস পালন করা হয়, সেই স্বাধীনতা দিবসের দিন থেকে আমাদের এই 1972 সালে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানটি কার্যকর হয়েছে। সময়, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, সংবিধানের সময় সম্পর্কে জানো। যেমন আমাদের বাংলাদেশের সংবিধান তৈরি করতে সময় লেগেছে মাত্র 9 মাস। যেমন এপ্রিল থেকে আমরা বলতে পারি, এপ্রিল থেকে নভেম্বর
নভেম্বর পর্যন্ত। অন্যদিকে আমরা বলতে পারি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সময় লেগেছে 1947 থেকে 1949 সাল পর্যন্ত এবং 3 বছর। আর পাকিস্তানের সময় লেগেছে 1947 থেকে 1956 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 9 বছর সংবিধান সময় প্রণয়ন করতে সময় লাগে। এই জন্য গণপরিষদে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমাদের যে সংবিধান আমরা তৈরি করেছি, যা বিশ্বের দরবারে একটি অতি দ্রুত সময়ে আমরা অল্প সময়ে সংবিধান প্রণয়ন করেছি। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যে সংবিধানের বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে লিখিত সংবিধান, অর্থাৎ এটি আমাদের একটি লিখিত সংবিধান যার 11টি ভাগ 153টি, অর্থাৎ ভাগ হয়েছে আমাদের 11টি ভাগ রয়েছে এবং 153টি অনুচ্ছেদ রয়েছে এবং একটি প্রস্তাবনা রয়েছে এই সংবিধানে। আর সংবিধানের মূলনীতি 2 হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি, অর্থাৎ সংবিধানের যে রাষ্ট্রীয় মূলনীতি 4টি, আমাদের রাষ্ট্রের শিক্ষার্থী মূলনীতি হচ্ছে 4টি। সেই 4টি মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র। এই 4টি মূলনীতির প্রেক্ষিতে আমাদের সংবিধান তৈরি করা হয়েছে। 3 রাষ্ট্রধর্ম, অর্থাৎ আরেকটি বৈশিষ্ট্য অন্যতম বৈশিষ্ট্য রাষ্ট্রধর্ম। আমাদের রাষ্ট্রধর্ম সংবিধানে বলা হয়েছে ইসলাম, কিন্তু অন্য পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্মকে সমমর্যাদায় দেওয়ার অধিকারের কথা বলা হয়েছে। 4 জাতি ও জাতীয়তা, অর্থাৎ আমি বলতে পারি আমাদের সংবিধানে বলেছে আমরা সমগ্র জাতি হিসেবে, ক্ষুদ্র নিগোষ্ঠী সহ সমগ্র জাতি হিসাবে আমরা বলতে পারি আমরা বাঙালি, আর হচ্ছে এবং জাতীয়তাবাদ হিসাবে আমরা বলতে পারি আমাদের জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি। 5 এক কেন্দ্রিক সরকার, অর্থাৎ আমাদের সংবিধানে বলা আছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। 6 এক কক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ জাতীয় সংসদের কথা বলা আছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আর কার্যকর বা এই আইনসভায় আইন প্রণয়ন করা হয় বা আইন তৈরি করা হয়, সেটি আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা, যা সংবিধানে বলা হয়েছে। মৌলিক চাহিদা 7 নম্বরে আমরা বলতে মৌলিক চাহিদা, মানুষের যেমন মৌলিক চাহিদা রয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই মৌলিক যে 5টি প্রয়োজনীয়তা রয়েছে সেই 5টি মৌলিক প্রয়োজনীয়তা এটি রাষ্ট্রের উপরে বর্তায় বা রাষ্ট্র এগুলো পূরণ করার চেষ্টা করে, এই যে কথাটি আমাদের সংবিধানে লিখিত রয়েছে। 7 মৌলিক অধিকার, অর্থাৎ মানুষের মৌলিক অধিকার রয়েছে যেমন চলাফেরার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, এই অধিকারগুলো আমাদের সংবিধানে বলা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, 9 বিচার বিভাগের স্বাধীন, অর্থাৎ বিচারকগণদের বিচার বিভাগের ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করে বা কাজ করে থাকে, সেই বিচার বিভাগ স্বাধীনভাবে তারা বিচার কার্য সম্পাদন করে থাকে, এটা আমাদের সংবিধানে লিখিত রয়েছে। 10 সর্বজনীন ভোটাধিকার, সর্বজনীন অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে যাদের 18 বছর বয়সের উপরে তারা সকলেই ভোটাধিকার প্রদান করতে পারবে, যা ভোটাধিকারের অধিকার রাখে, এই ধরনের অধিকারের কথা আমাদের সংবিধানে বলা রয়েছে। 11 গণপ্রজাতন্ত্রী সরকার, অর্থাৎ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামে পরিচিত, এই সব কথা আমাদের বাংলাদেশের পরিচিতি হিসাবে এই সংবিধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কথা বলা হয়েছে বা লিখিত রয়েছে। 12 সংসদীয় পদ্ধতি সরকার, অর্থাৎ সংসদীয় পদ্ধতি, অর্থাৎ যে আমাদের সরাসরি প্রত্যক্ষ ভোটে 300 জন সদস্য সংসদ সদস্য নির্বাচিত হয় এবং এই 300 জন নির্বাচিত প্রতিনিধি যারা আবার সংরক্ষিত মহিলা আসনে 50 জন প্রতিনিধি তৈরি হয়, যা সংসদীয় সরকার পদ্ধতির মাধ্যমে এই মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী এবং দেশের সমগ্র দেশের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, যেটি আমি আগেই বলেছি। 13 নম্বর জনগণ সার্বভৌমত্ব, অর্থাৎ জনগণ, অর্থাৎ আমাদের মূল শাসন ব্যবস্থার মূল শক্তি হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণ যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত হবে, তাই বলা আছে জনগণই সার্বভৌমত্ব রয়েছে, অর্থাৎ জনগণ নির্বাচনের মাধ্যমে সে যাকে নির্বাচিত করে তার উপরে এই সার্বভৌম ক্ষমতাটি প্রদান করা যায়, আমাদের সংবিধানে বলা আছে। সংবিধান পরিপন্থী আইন, অর্থাৎ আমাদের যদি সংবিধান পরিবর্তে কোনো আইন হয়ে থাকে বা এরকম কোনো কিছু তৈরি হয়, তাহলে আমাদের সুপ্রিম কোর্ট এই আইনটি বাতিল করে সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে, এটি আমাদের সংবিধানের একটি বৈশিষ্ট্য। 15 ন্যায়পাল নিয়োগ ও পদ সৃষ্টি, অর্থাৎ ন্যায়পাল নিয়োগ মানে ন্যায়পাল অর্থ হচ্ছে
জবাবদিহিতামূলক কার্যক্রম, অর্থাৎ যে কাজ করবে সে এই কাজের জবাবদিহিতা করতে হবে, এইরকম একটি পদের কথা বলা হয়েছে বা নিয়োগের কথা বলেছে, যা আমাদের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদের মধ্যে ৭৭তম অনুচ্ছেদে এই কথাটি বলা হয়েছে। ১৬ প্রিয় শিক্ষার্থী, ১৬ নম্বর পয়েন্টে আমরা দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ দুষ্পরিবর্তন মানে যা সহজে আমরা পরিবর্তন করতে পারি না, অর্থাৎ আমরা সংবিধান ইচ্ছা করলে যে কোনো দল সহজে পরিবর্তন করতে পারবে, এইরকম পরিবর্তন করতে পারবে, যা 2/3 সংসদে ভোটে এই সংবিধান পরিবর্তন করা হয়ে থাকে। এরপরে 17 নম্বর পয়েন্ট হিসেবে সংশোধন, অর্থাৎ সংবিধানে জরুরি অবস্থায় কখনো যদি সংশোধন করা হয় তা হচ্ছে সংশোধন করতে পারে জাতীয় সংসদের 2/3 ভোটের মাধ্যমে তা করা। যেমন আমাদের এই পর্যন্ত বাংলাদেশে 2020 সাল পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে, অর্থাৎ সর্বশেষ সংশোধন হয়েছে 2018 সালে, সর্বশেষ মানে 17তম সংশোধনী বিল পাশ হয়েছে। এছাড়াও জেনারেল জিয়াউর রহমানের সময় পঞ্চদশ সংশোধনী এবং জেনারেল এরশাদের সময় আমলে যে পঞ্চম ও ত্রয়োদশ, সপ্তদশ এবং ত্রয়োদশ মানে সপ্তম এবং 13তম যে সংশোধনী পাস বিল হয়েছে সেগুলো সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হয়েছিল। এভাবে সংবিধান সংশোধন করার ব্যবস্থা রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নবম দশম শ্রেণীর যে 1972 সালের সংবিধান সম্পর্কে আলোচনা করা, এটা নবম শ্রেণীর জন্য বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দশম শ্রেণীর নির্বাচনী এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা যে এইচডব্লিউ দিচ্ছি, এইচডব্লিউ এর উপর যে একটা নির্দিষ্ট মার্ক দেওয়া হচ্ছে, সিটি এবং ডায়েরি মার্কের পরিবর্তে যে মার্ক বার্ষিক পরীক্ষাতে যোগ করা হবে নবম শ্রেণীর জন্য, সেই পরীক্ষার ক্ষেত্রে আমি এইচডব্লিউ একটা দিয়েছি, যা হচ্ছে 10টি জ্ঞানমূলক প্রশ্ন সহ, অর্থাৎ 1972 সালের সংবিধানের পটভূমি এবং বৈশিষ্ট্যের উপরে তোমরা 10টি জ্ঞানমূলক প্রশ্ন সহ উত্তর লিখে প্রতি রবিবার ভবনে একে জমা দিতে পারবেন এবং এটি পরবর্তী দেখে আমরা একটি মার্ক দেবো। সেই মার্কটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছে এবং আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে এই আশাবাদ ব্যর্থ রেখে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।